আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। ফিলিস্তিনের জনগণ ও বাংলাদেশে আটকে পড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সংকটকে উপেক্ষা না করার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের রাজধানী দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বাংলাদেশ 12 লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছে উল্লেখ করে ডক্টর ইউনূস জানান, এজন্য বাংলাদেশকে সামাজিক, অর্থনৈতিক ও প্রাকৃতিক সংকট মোকাবেলা করতে হচ্ছে। রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে নিরাপদ, টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসনের জন্য বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পরে প্রধান উপদেষ্টার সাথে কাতারের জ্বালানি মন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দুজন কাতার থেকে বাংলাদেশের এলএনজি আমদানির বিষয়ে আলোচনা করেন। এর আগে মোহাম্মদ ইউনূস সম্মেলনের সাইডলাইনে কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কাতারের আমিরের মা শাইখা মোজা বিনতে নাসেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। কাতার বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য সে দেশে নিয়োগ দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কাতারে তিনি একথা জানান। বাংলাদেশের সোলজাররা কুয়েতে কিন্তু অনেক বছর ধরে তারা এসে ডিউটি করছেন, সেই গালফ ওয়ারের সময় থেকে। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নেবে প্রতি 3 বছর পর পর। এই যে এরা একটা ব্যাচ আসবে 3 বছর, তারপরে আবার এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরও বেড়ে 1600 বা আরও বেশি করা যায়। এটা 2 মাসের মধ্যে আমরা পাঠাতে পারবো, আমরা আশা করছি। 5 সংস্কার কমিশনের 691টি প্রস্তাবের মধ্যে 5 শতাধিক প্রস্তাবে একমত বিএনপি, আর আপত্তি 73টিতে। তবে বিএনপি জানিয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভিন্ন প্রস্তাব দিতে পারে কমিশন। আর সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিএনপির অবস্থান কাছাকাছি। জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, প্রবীণতম 3 সদস্যের প্যানেল থেকে প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ করেছেন দলটি। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে রাষ্ট্রপতির সিদ্ধান্ত নেবার বিষয়টি আলোচনার পর ঠিক করার সিদ্ধান্ত তাদের। ইফতেখার রেজার রিপোর্ট। 5 সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবগুলো নিয়ে মঙ্গলবার তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে বিএনপি, যেখানে 691টি প্রস্তাবের বিপরীতে দলটি একমত 500-র বেশি প্রস্তাবে, দ্বিমত 73টিতে। আলোচনায় জ্যেষ্ঠ একজন নয়, প্রবীণ 3 সদস্যের প্যানেল থেকে যোগ্য একজনকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে বিএনপি। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত যে অধ্যাদেশ জারি করেছে, যেটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে, সেই বিষয়টা এবং সুপ্রিম কোর্টের একটা সচিবালয় প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগটা গ্রহণ করেছে, এটা সহ আমরা বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় আমরা বিশ্বাসী এবং সেটা আমরা বাস্তবায়ন করার অঙ্গীকার আছে। রাষ্ট্রপতির অভিশংসনে 2 কক্ষের 2/3 ভোটের বিধান চাই উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর উপর নির্ভরশীলতা কমানোর পক্ষে তারা। প্রধানমন্ত্রীর মেয়াদ সম্পর্কিত ওনারা একটা চিন্তা করছেন যে পাল্টা কোনো প্রস্তাব দিতে পারেন কেন আমাদের বিপক্ষে, ওইটা পেলে আমরা আলোচনা করব। তারপরে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, হাউস অব দি লিডার এবং পার্টির চিফ হতে পারবে না, সেই বিষয়ে আমরা আপনাদের সাথে যথেষ্ট আলাপ আলোচনা করেছি। আর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বিএনপি। তবে জরুরি অবস্থা জারির প্রশ্নে জাতীয় সাংবিধানিক কাউন্সিলকে জড়িত রাখতে চায় না বিএনপি। সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হলে সেখানে 100 সদস্যের বিষয়ে ওনারাও একমত, আমরাও একমত। নারীর আসন যেটা হবে 100, সেখানে আমাদেরই প্রস্তাব 50 থেকে 100 করে, সেখানে ওনারাও একমত, আমরাও একমত। বাট এই 2 ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমাদের সাথে ওনাদের একটু ভিন্ন। সংসদকে 2 কক্ষে ভাগ করে উচ্চকক্ষের নাম সিনেট ও নিম্নকক্ষের নাম পার্লামেন্ট করার পক্ষে মত দিয়েছে দলটি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। চারদিকে এখন অদৃশ্য শত্রু, এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। 31 দফা রাষ্ট্র সংস্কার সংক্রান্ত কর্মশালায় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এমন বার্তা দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দিন শেষে জনগণের কাছেই সবাইকে পরীক্ষা দিতে হবে, কারণ জনগণই বড় পরীক্ষক। হাসান মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত।
31 দফা রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে উত্তরাঞ্চলের 3 জেলা লালমনিরহাট, গাইবান্ধা এবং কুড়িগ্রামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপির প্রশিক্ষণ বিভাগ। লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম, কুড়িগ্রামের আলমাস কমিউনিটি সেন্টার এবং গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তনে পৃথক কর্মশালায় অংশ নেন রংপুর বিভাগের এই 3 জেলার বিএনপি নেতারা। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। সমাপনী বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিবাদ পালিয়ে গেলেও তাদের অদৃশ্য দোসররা এখনো রয়ে গেছে। এখনো কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন 8 মাস আগে আমি কথাটাই বলেছিলাম, আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। কাজে সেই অদৃশ্য অনেক শক্তি কিন্তু, অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থন যোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারী উন্নয়ন, প্রযুক্তি, শিল্প খাত সহ বিভিন্ন দিকের উন্নয়নের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সবার আগে প্রয়োজন মানুষের আস্থা অর্জন করা। আপনার যে এই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এর উপরে মানুষ আস্থা রাখে, বিশ্বাস রাখে। কাজে মানুষের এই আস্থা বা বিশ্বাসকে কোনোভাবেই আমরা নষ্ট হতে দিতে পারি না। সেই জনগণের কাছে আমাদেরকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে তাদের জন্য ভালো কিছু করার মাধ্যমে, পরীক্ষা দিতে হবে দেশের জন্য ভালো কিছু করার মাধ্যমে, পরীক্ষা দিতে হবে তাদের জন্য, তাদেরকে ঐক্যবদ্ধ করে ভালো কিছু অর্জন করার মাধ্যমে। দলের ভেতরের ঐক্যকে সুদৃঢ় করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিছু করা প্রয়োজন। আমরা হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, দেশে সংঘটিত অপরাধগুলোর মধ্যে গুমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নতুন গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ করতে চায় সরকার। বিকেলে প্রস্তাবিত গুম আইনের ওপর মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এদিকে প্রস্তাবিত আইনের বিষয়ে মত দিয়েছেন মানবাধিকার সংগঠন ও আইন বিশেষজ্ঞরা। তামজিদ সুমনের রিপোর্ট। প্রস্তাবিত গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 নিয়ে মতবিনিময়ের আয়োজন করে আইন মন্ত্রণালয়, যেখানে প্রস্তাবিত গুম আইনের খসড়া তুলে ধরা হয়। নতুন এই আইনে আরও কি সংযোজন হতে পারে অথবা এই আইনের খসড়ায় যেসব ব্যত্যয় রয়েছে তা নিয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা। ক্ষতিপূরণের একটা মানদণ্ড, মানে এখানে কোনো কিছু বলা হয়নি ন্যূনতম কি হতে পারে, বড়জোর কি হতে পারে, জরিমানা। ট্রাইব্যুনাল এস্টাবলিশ না হওয়া পর্যন্ত দায়রা জজ আদালত করবে, সেটার কিন্তু আপনার অ্যাপেলেট ফর্ম হলো হাইকোর্ট ডিভিশন এবং ডেথ রেফারেন্স হলো হাইকোর্ট ডিভিশন, ঠিক আছে? এরপরে যাবে অ্যাপেলেট ডিভিশনে, তাই না? সামনে তার দুটা ফর্ম থাকলো, আর যারা আইসিটিতে হচ্ছে ওদের ফর্ম কিন্তু একটা, শুধু অ্যাপেলেট ডিভিশনে। সুতরাং এই একটা ডিসক্রিপেন্সি হয়ে যাচ্ছে। গুম ব্যক্তির উত্তরাধিকারের সম্পদ ভোগ করার বিষয়ে আইনে সুস্পষ্ট ধারা রাখা এবং গুম অবস্থায় গুম হওয়া ব্যক্তির মৃত্যুর বিষয়টি কোন আইনে পড়বে সেসব বিষয় উঠে এসেছে মতবিনিময় সভায়। গুম হওয়ার পরে তার মৃত্যু হয়েছে কি হয়নি সেটা আপনি কিভাবে জানবেন? আপনার 10 বছর, 15 বছর, 20 বছর তার ডেড বডির কোনো হদিস না। এই জায়গাটা একটু ক্লারিফাই যদি করে দেন খুব ভালো হয়। কোন গুমটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক এটা নির্ধারণের ব্যাপারে একটা ইয়ার্ডস্টিক যেটা ঠিক করতে হবে, সেটা এমনভাবে করতে হবে যাতে কোনোভাবেই এই দুটো আদালতের মধ্যে কোনো কনফ্লিক্টের জায়গা তৈরি না হয়। এটা সবচেয়ে বেশি বড় কনসার্নের জায়গা। আইন উপদেষ্টা বলেন, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গুমের বিরুদ্ধে কাজ করছে সরকার। প্রস্তাবিত নতুন আইন হলে গুম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। আগামীতে যে সরকার আসবে সেই সরকার এই আইনকে বৈধতা দেবে বলেও প্রত্যাশা করেন তিনি। আমাদের সরকারের যত অগ্রাধিকার রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে গুম, খুন, মানবতা বিরোধী অপরাধ। আমরা অনেক আইন করে যাব, পরবর্তী যে সরকার আসবে সে কমপক্ষে 1000 মানুষের রক্তের উপরে গঠিত একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আসবে। এত বড় একটা লিগেসি বহন করার পর আমাদের পরবর্তী সরকার আমাদের সমস্ত সংস্কার ভুলে যাবে, এটা আমি কল্পনাও করতে চাই না। এদিকে মতবিনিময় সভায় প্রস্তাবিত গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশে মৃত্যুদণ্ডের বিধান না রাখতে পরামর্শ উঠে এসেছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। পুলিশের কোনো সদস্য সাদা পোশাকে আসামি ধরতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সাথে তিনি বলেছেন, পুলিশের তেলবাজি ব্যবস্থা ফেরানোর চেষ্টা হচ্ছে, এটা বন্ধ করতে হবে।
বিকেলে যশোর জেলার সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, পুলিশে নিয়োগ বাণিজ্য বন্ধ করা সম্ভব হয়েছে। বদলি বাণিজ্য নিয়ন্ত্রণে আসলেও তদবির প্রথা বন্ধ হয়নি। মব জাস্টিস সহ্য করা যাবে না বলে নির্দেশনা দেন তিনি। জানান, গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছে তার সব এখনো উদ্ধার হয়নি। দ্রুত এসব অস্ত্র উদ্ধারের কথা জানান উপদেষ্টা। পুলিশে সবসময় বলবো, সিভিল ড্রেসে কোনো কাউকে গ্রেপ্তার করা যাবে না, ইউনিফর্মে যেতে হবে, অথবা তোমাদের ওদিক থাকতে হবে, কি জানি বলে, জ্যাকেট থাকতে হবে, ভেস্ট থাকতে হবে, মানে ওই সিভিল ড্রেসে দেয়া কাউকে তোমরা গ্রেপ্তার করতে পারবে না। আর আমগো সরকারি কর্মচারীদের ভিতরে একটা শুরু হয়েছে যে তারা এখনই তেল দিয়া মারা শুরু করে দিচ্ছে, তেল ছাড়া অবশ্য কারোই চলে না, ওই পরিমাণ মতো দিয়ে দিত। আর আপনারা হয়তো বেশি দিয়ে ফেলছেন, নিজেরটা শেষে গিয়ে ফেলতেছেন। ৭১-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের শুনানির জন্য আগামী ৬ মে দিন পুনর্নির্ধারণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওই দিন ৭ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকার ১ নম্বরে থাকবে এই মামলাটি। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ আজ এদিন ধার্য করেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড ২০১৯ সালের ২৩ অক্টোবর বহাল রাখে আপিল বিভাগ। সেই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করলে আদালত মূল আপিলের উপর শুনানির অনুমতি দেয়। মানবতাবিরোধী অপরাধের এটি প্রথম কোনো মামলা যা রিভিউ থেকে মূল আপিলে যায়। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য ছিল, কিন্তু এই মামলায় এর আগে ৫ সদস্যের আপিল বেঞ্চ রায় দিয়েছিল। প্রধান বিচারপতিও পূর্ণাঙ্গ বেঞ্চে মামলাটির শুনানি করতে চান, তাই আগামী ৬ মে শুনানির জন্য দিন ধার্য করেন। তখনকার আপিল বিভাগ সিদ্ধান্ত নিয়েছিল যে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতার কোনো প্রয়োজন নাই। আমরা এখন এসে বলছি, এই যে প্রয়োজন নাই বলেছেন, এটাকে আমরা রিভিউ করতে চাই। এই জন্য প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ বলছেন, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদেরকে পূর্ণাঙ্গ আপিল বিভাগ বসেই এই সিদ্ধান্তটা নিতে হবে। যাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মানলে তাদের সকলকেই বেকসুর খালাস দিতে হতো। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ৫ আগস্টের পর আজহারুল ইসলামের মুক্তি না হওয়ায় তারা ব্যথিত, তবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই সমাধান চান তারা। ৫ই আগস্টের সরকার পরিবর্তনের পর ৮ মাস পর্যন্ত তার এই মামলার যে কোনো ব্যাখ্যাই আইনজীবীরা দিতে পারেন, কোর্টের কাছে একটা ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু সময়টা যে ৮ মাস পার হয়েছে, সারা দেশের লক্ষ কোটি আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী যারা ন্যায় বিচারের প্রত্যাশায় দিন গুনছেন, তারা ব্যথিত। আমরা হতাশ নেই এই কারণে যে আদালতের কাছে আমরা সুবিচারের জন্য ধৈর্য ধারণ করি। ২০১৪ সালের ৩০শে ডিসেম্বর আজহারুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার রাতে রাজধানীর বাংলা মোটর এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, চলতি বছরের 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও বহিরাগতরা দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিসরে এই ধরনের আচরণ বিগত ফ্যাসিবাদের লক্ষণ বলে জানান তারা। এ সময় কুয়েটের ভিসির পদত্যাগেরও দাবি ও অবিলম্বে পদক্ষেপ নিয়ে কুয়েটের হল খুলে দেবার আহ্বান জানায় এনসিপি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চাল নিয়ে চালবাজি যেন থামছেই না। গত কয়েক মাসে দফায় দফায় বেড়ে ক্রমেই অস্থির হয়ে উঠেছে অত্যাবশ্যকীয় এই পণ্যের বাজার। ব্যবসায়ীরা দুষছেন কর্পোরেট প্রতিষ্ঠানের একচ্ছত্র আধিপত্য এবং অবৈধ মজুতদারদের কারসাজিকে। এজন্য সরকারের মনিটরিং জোরদার এবং সিন্ডিকেট ভাঙার পরামর্শ বিশ্লেষকদের। আরাফাত ইসলামের রিপোর্ট। এবছরের শুরু থেকেই লাগামহীন দেশের চালের বাজার।
গেল 3 মাসে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়ে চালের দাম কেজিতে বেড়েছে 15 থেকে 30 টাকা পর্যন্ত। আর মাসের ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 6 টাকা ও চিকন চাল 10 থেকে 15 টাকা। এছাড়া 25 কেজির বস্তায় গড়ে 200 টাকা এবং 50 কেজির বস্তায় দাম বেড়েছে 400 টাকা। ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফা রোধ করে বাজার স্থিতিশীল করতে গত বছর বেসরকারি খাতে পৌনে 17 লাখ টন চাল আমদানির অনুমতি দেয় অন্তর্বর্তী সরকার। তবে আমদানি শুল্ক প্রত্যাহার ও 4 দফায় সময় বাড়ানোর পরও অনুমতির মাত্র 32% চাল আমদানি করেছেন ব্যবসায়ীরা। হাওর অঞ্চলে বোরোর নতুন ধান কাটা শুরু হওয়ায় 15 এপ্রিলের পর আমদানির সুযোগ বৃদ্ধি করা হয়নি। আর এই সুযোগে বাজারে কেজিতে দাম বেড়েছে 3 থেকে 4 টাকা। ইন্ডিয়া যখন শুনছে বন্ধ করে দিয়েছে তখনও তো দাম বাড়াতে, সব চালের দামে বাড়তে। ব্যবসায়ীরা অবশ্য চালের দাম বৃদ্ধির জন্য দায়ী করছেন কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠানের বাজার নিয়ন্ত্রণকে। চাল ব্যবসাটা চাল ব্যবসায়ীর কাছে নাই, এখন শিল্পপতির কাছে গেছে। ওনারা দাম শুধু কিনে স্টক করতেছে, মার্কেটে চাল ছাড়তেছে না। এখনো পুরান চাল তাদের কাছে স্টক আছে। এই যে এখন পোকালা চাল আইতেছে, মানে এগুলা পুরান চাল স্টক, এখন আবার নতুনগুলো কিনে স্টক করতেছে, নতুন চাল আরও আগে আসার কথা। চালের দাম বৃদ্ধিতে বিপাকে রয়েছেন ক্রেতারা। আমি তো আসছি বস্তা ধরে নিব, কিন্তু সেটা এত পরিমাণ এক্সেস হয়ে যাচ্ছে আমার বাজেটের তুলনায় যে আমাকে বলতে হচ্ছে খুচরা দেন, আমি খেয়ে দেখি, তারপরেও চালে পোকা আছে। গতবারে যে চাল 18-1900 টাকা বস্তা, 25 কেজি বস্তা 18-1900 টাকা দিয়ে কিনছে, সেটা এখন 25-26 টাকা। বিশ্লেষকরা বলছেন চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের সমন্বিত পদক্ষেপ দরকার। এই চালের যে বাজার যাতে স্থিতিশীল থাকে, কেউ যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, আমি বাণিজ্য মন্ত্রণালয় প্লাস অন্যান্য যে সমস্ত ল এনফোর্সিং এজেন্সি আছে এদের সাথে, এই যে বড় বড় কর্পোরেট হাউসগুলোর সাথে ইমিডিয়েটলি বসা দরকার। সংশ্লিষ্ট যে এজেন্সিগুলো আছে তাদের নিয়মিত বাজার তদারকি করা উচিত। গত কয়েক মাস ধরেই চালের বাজারে ঊর্ধ্বগতি। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য বলছে, বছরের ব্যবধানে সরু চালের দাম বেড়েছে কেজিতে প্রায় 11.5%, মাঝারিতে 8.25 এবং মোটা চালের দাম বেড়েছে প্রায় 3%। চালের বাজার স্থিতিশীল রাখতে সরকারি পর্যায়ে মজুতের পাশাপাশি বেসরকারি পর্যায়ে আমদানি বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। গত 30 বছর ধরে নারীদের জন্য নিরাপদ ও সহজলভ্য স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করে আসছে স্কয়ার টয়লেটস লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড সেনোরা। ওজিএসবি এবং সেনোরা যৌথ উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, কেবল পণ্য বিতরণই নয়, মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল, গার্মেন্টস কারখানা সহ বিভিন্ন স্থানে নানাবিধ কার্যক্রম চলছে। এ সময় ওজিএসবির সভাপতি প্রফেসর ডক্টর ফারহানা দেওয়ান, স্কয়ার টয়লেটস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাইদ, স্ত্রী রোগ বিশেষজ্ঞ সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষে র্যাফেল ড্র এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।